হ্যালো এভরিওয়ান, ধারাবাহিক নিউজ পেপার অ্যানালাইসিস ক্লাসে আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে এখানে যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেটা হচ্ছে যে ডেইলি স্টার পত্রিকার খুব গুরুত্বপূর্ণ একটি অপিনিয়ন। আমরা এটাকে আজকে ট্রান্সলেশন করার চেষ্টা করব। প্রতিবারের মতো আমি যে বিষয়গুলো গ্রামার, ভোকাবুলারি, এরপরে হচ্ছে যে ফিগার অফ স্পিচ, সেন্টেন্স অ্যানালাইসিস, এভরিথিং আমরা একসাথে ইংলিশের যত ধরনের স্কিলের প্রয়োজন সবগুলো একসাথে শেখার চেষ্টা করব। ওকে, এখন আমরা শুরু করব। এখানে যেটা হেডলাইন হচ্ছে, ওয়াই ডাজ দ্য টাকা রিমেইন উইক ডিসপাইট রেকর্ড রেমিটেন্সেস। আচ্ছা, এই সেন্টেন্সকে যদি দেখি, এখানে আগে আমাদের মেইন ভার্বটা আমরা আইডেন্টিফাই করব। এই যে রিমেইন, এটা হচ্ছে যে মেইন ভার্ব, বা এটা হচ্ছে যে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, বা এটা একটা ফাইনাইট ভার্ব। তাহলে এটা যদি ফাইনাইট ভার্ব বা মেইন ভার্ব হয়, নিশ্চিত আমরা ধরে নিতে পারি দ্য টাকা হচ্ছে দ্য সাবজেক্ট। এবং এখানে ডাস হচ্ছে এটা টু ডু ভার্বের সিঙ্গুলার ফর্ম, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স অনুসারে। তাহলে এটা হচ্ছে দ্য অক্সিলিয়ারি ভার্ব, এটা হচ্ছে দ্য সাবজেক্ট, এরপর এটা হচ্ছে দ্য মেইন ভার্ব। তাহলে এখান থেকে আমরা যেটা দেখেছি, আর হোয়াই হচ্ছে এটা দ্বারা, এটা একটা WH ওয়ার্ড, এটা দ্বারা কারণ বুঝিয়েছে, এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল, আমরা বলতে পারি এটা একটা অ্যাডভার্ব। আচ্ছা, এখানে প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা ইন্টারগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। ইন্টারগেটিভ সেন্টেন্সের মধ্যে সবসময় অক্সিলিয়ারি ভার্ব সাবজেক্টের আগে থাকবে। এটাকে যদি অক্সিলিয়ারি ভার্বটা আমরা সাবজেক্টের পরে নিয়ে যাইতাম, তখন এটা আবার সার্ডিক হয়ে যেত। আচ্ছা, যাই হোক, রিমেইন এটা হচ্ছে একটা লিঙ্ক ইন ভার্ব। কীভাবে রিমেইন লিঙ্ক ইন ভার্ব? বিদায় সকল ভার্বের পরে যদি অবজেক্ট না হয় অ্যাডভার্ব হতে পারে, কিন্তু লিঙ্ক ইন ভার্বের পরে সর্বদা অ্যাডজেক্টিভ। তাই উইক এখানে এটা একটা অ্যাডজেক্টিভ, উইক এখানে অ্যাডজেক্টিভ। তাহলে কি বোঝাচ্ছে? কেন টাকা দুর্বল হয়ে গিয়েছে, ডিসপাইট সত্ত্বেও, রেকর্ড রেমিটেন্সেস রেকর্ড পরিমাণ রেমিটেন্স থাকা সত্ত্বেও কেন টাকার মান দুর্বল হয়ে গিয়েছে। এখানে এটা যেহেতু প্রেপোজিশন, তাহলে প্রেপোজিশনের পরে এই অংশটা ধরে নিতে হবে এটা একটা নাউন ফ্রেজ। কারণ প্রেপোজিশনের পরে নাউন বা নাউন ফ্রেজ হয়। একটা ওয়ার্ড থাকলে সেটাকে আমরা নাউন বলবো, প্রেপোজিশনের পরে যদি একাধিক ওয়ার্ড থাকে সেটাকে আমরা ধরে নিব এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। আচ্ছা, যা হোক, এই অপিনিয়নের মধ্যে হচ্ছে যে টাকা এবং ডলারের সাথে একটা কম্পেয়ার করেছে। টাকার মানটা কিভাবে ডলারের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়, সে বিষয়গুলো বিস্তারিত এখানে আলোচনা করেছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটি অপিনিয়ন, যেটা ব্যাংক রিটার্নের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকটা সেন্টেন্সকে ভেঙে ভেঙে ট্রান্সলেশন করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, আপনারা একটু না টেনে বিস্তারিত দেখার চেষ্টা করবেন। আচ্ছা, প্রথম অংশটা এখানে বলা হচ্ছে, ইন 2025 সালে, কখন হয় দ্বারা প্রশ্ন করা হচ্ছে। বাক্যের শুরুতে যদি কোনো ফ্রেজ থাকে সময় বোঝালে সেটাকে বলতে পারি এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আচ্ছা, বাংলাদেশ অ্যাচিভড এখানে হচ্ছে মেইন ভার্ব, ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে বাংলাদেশ এখানে সাবজেক্ট। এন আনপ্রেসিডেন্টেড, নজিরবিহীন, যেটা আগে এরকম হয়নি এরকম কিছু, সেটাকে বলা হয় আনপ্রেসিডেন্টেড। মাইলস্টোন, মাইল ফলক, অর্থাৎ ফুল এই ফ্রেজটার অর্থ হচ্ছে যে এক অভূতপূর্ব উন্নতি, এক অভূতপূর্ব ইতিহাস অর্জন করেছে। এখানে নাউনের আগেই সর্বদা অ্যাডজেক্টিভ হয়, এটাকে আমরা অ্যাডজেক্টিভ ধরে নিতে পারি। ইন ইটস ইকোনমিক হিস্টোরি, বাংলাদেশে এটার ইতিহাস মানে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ এক নজিরবিহীন এক মাইল ফলক অর্জন করেছে, যেটাকে বুঝি আমরা। এই যে এটা হচ্ছে যে সেমিকলন, এখানে ইটস এটা হচ্ছে যে একটা প্রনাউনের পসেসিভ ফর্ম। ইটের পসেসিভ ফর্ম হচ্ছে যে ইটস, আবার কিন্তু এই ইটস না, এই ইটস মানে হচ্ছে যে পসেসিভ ফর্ম না, ইটস মানে হচ্ছে যে ইট ইজ, এটা মাথায় রাখতে হবে। আর ইকোনমি এর অ্যাডজেক্টিভ হচ্ছে যে ইকোনমি। কেন এটা অ্যাডজেক্টিভ ফর্মে রূপান্তর করা হয়েছে? কারণ এখানে যে হিস্টোরি আছে, হিস্টোরিটা হচ্ছে যে নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়, এই জন্য ইকোনমি থেকে ইকোনমিক করতে হয়েছে। আচ্ছা, রেমিটেন্স ইনফ্লোস, আমরা একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব দেখেছি, এটা একটা ক্লজ। আমরা আপাতত মনে করে নিতে পারি এটা হচ্ছে একটা ক্লজ। কীভাবে বিশ্লেষণ করতেছি খুব মনোযোগ সহকারে দেখবেন। তাহলে আরেকটা ক্লজ শুরু হচ্ছে, কারণ আমি আরেকটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব পাচ্ছি, রেমিটেন্স ইনফ্লোস।
ইনফ্লো মানে হচ্ছে যে যেটা ভিতরে ঢুকবে, মানে বৈদেশিক মুদ্রা আমাদের দেশে ভিতরে ঢুকতেছে। রেমিটেন্সটা হচ্ছে যে আমাদের প্রবাসী শ্রমিকরা আমাদের দেশে পাঠায়, এই জন্য এটাকে ইনফ্লো বলা হচ্ছে। এই যে এটা সাবজেক্ট, কারণ এখানে কিন্তু ভার্ব পেয়ে গিয়েছি, ফাইনাইট ভার্ব, তাহলে এটা সাবজেক্ট। আরেকটা ক্লজ আমরা পেয়ে গিয়েছি, তাহলে এটা ক্লজ 2 পাচ্ছি ইতিমধ্যে। কোনটা কোন ক্লজ সেটা আমি এখন আইডেন্টিফাই করব না, কীভাবে ক্লজ, জাস্ট ক্লজ কয়টা সেটা আগে আমরা বের করব। তাহলে এই যে আমাদের আর্থপ্রবাহ রেমিটেন্স অতিক্রম করেছে 32.8 বিলিয়ন, প্রায় 32.8 বিলিয়ন অতিক্রম করেছে ফর দ্য ক্যালেন্ডার ইয়ার্স। ক্যালেন্ডার ইয়ার বলতে বোঝানো হচ্ছে যে যেটা মানে আমাদের এই 2026 সাল বা 2025 সাল এরকম এটাকে নির্দিষ্ট একটা বছরকে ইন্ডিকেট করেছে, যেটি দ্য হাইয়েস্ট এভার রেকর্ডেড, যেটা সবচেয়ে রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে আমাদের। এই যে রেকর্ড থেকে রেকর্ডেড অ্যাডজেক্টিভ মেক ইন প্রেজেন্ট পার্টিসিপল ফ্রম, যেটা ভার্ব প্লাস আইএনজি, কারণ একটা ক্লজে একটা ফাইনাইট ভার্ব পাই, আর বাকি যতগুলো ভার্ব সবগুলো নন ফাইনাইট ভার্ব, এই জন্য এটা প্রেজেন্ট পার্টিসিপল নন ফাইনাইট ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। এর রাফলি 22% ইনক্রিজ, প্রায় 22% ইনক্রিজ হয়েছে ফ্রম প্রিভিয়াস ইয়ার, পূর্ববর্তী বছরের তুলনায় এবছর প্রায় একদম সূক্ষ্মভাবে। এখানে রাফলি মানে শব্দটা আমরা বুঝি যেটা হচ্ছে যে কোনো কিছু কঠিন বোঝাই, খুব রাফ জিনিস বলি আমরা, খুব কঠিন জিনিস। তবে এখানে রাফলি মানে হচ্ছে যে অনেক বেশি অর্থে ব্যবহার করা হচ্ছে। একটা শব্দের অনেকগুলো মিনিং হতে পারে, এটা কনটেক্সট বেদে সেন্টেন্স বেদে ডিপেন্ড করবে, এখানে বেশি বোঝানো হচ্ছে। তাহলে গত বছরের তুলনায় প্রায় 22% বেশি অর্জন বেশি হয়েছে। আচ্ছা, তাহলে এই সেন্টেন্সটা এখানে শেষ হয়েছে, এখানে দুইটা ক্লজ পেয়েছি এটা, কিন্তু এখানে কোনো কনজাংশন কিন্তু নাই। যেহেতু কনজাংশন নাই সেহেতু মাঝখানে একটা ক্লোন আছে, একটা ক্লোন বা একটা সেমিক্লোন যদি থাকে তখন বোঝা নিতে হবে কিন্তু দুইটা কিন্তু মেইন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। হ্যাঁ, আচ্ছা, এরপর ওটা যদি দেখি, দিস সার্জ, সার্জ মানে ঢেউ, মানে এটা একটা তরঙ্গকে বোঝায়। যখন সমুদ্রের পানিগুলো যখন খুব এভাবে যখন আমাদের ধাক্কা দিবে এটাকে সার্জ বলা হয়। তবে এখানে কিন্তু সমুদ্রের কোনো কিছু না, এটা হচ্ছে যে একটা এমন একটা ঢেউ। কোন ধরনের ঢেউয়ের কথা বলা হচ্ছে, যে একটা প্রবাহ, মানে খুব বেশি পরিমাণ যে আমাদের রেমিটেন্স আসতেছে সেটাকে বলা হচ্ছে এখানে কিন্তু সার্জ। তাহলে এটা একটা আমরা ফিগার অফ স্পিচ পাচ্ছি, সেটা কি আমরা এই ফিগার অফ স্পিচকে আমরা বলতে পারি সেটা হচ্ছে মিথোনমি। এখানে মিথোনমি মানে কি রূপান্তর। তাহলে সার্জের মাধ্যমে এখানে কিন্তু সমুদ্রের ঢেউকে বোঝায় না, এখানে অন্য আরেকটা অর্থ বুঝিয়েছে, এটা যেটা রেমিটেন্স ইনফ্লোকে বোঝানো হয়েছে। তাহলে একটা শব্দের মাধ্যমে যদি অন্য আরেকটা অর্থ, এটার পরিবর্তে যখন অন্য আরেকটা অর্থ প্রকাশ করবে সেটাকে আমরা বলতে পারি মিথোনমি। আচ্ছা, ওয়াজ ড্রাইভেন ফেসিভ সেন্টেন্স, এটা ফেসিভ। অবজেক্টকে যে এই ঢেউটা এটা মানে চালিত হয়েছিল বাই এক্সপ্যাট্রিয়ট। এক্সপ্যাট্রিয়ট মানে প্রবাসী, যারা বাইরে গিয়েছে, বাংলাদেশিরা সেন্ডিং নন ফাইনাইট ভার্ব, তারা পাঠিয়েছে মোর মানি হোম, অনেক বেশি টাকা তারা কিন্তু পাঠিয়েছে। অফটেন থ্রু ফর্মাল ব্যাংকিং চ্যানেল, বিভিন্ন যেগুলো সরকারি অনুমোদিত এই সমস্ত চ্যানেলের মাধ্যমে পন্থা, এখানে পদ বা উপায়কে বোঝানো হয়েছে। তাহলে অ্যান্ড গভর্নমেন্ট পলিসিস, এবং বিভিন্ন সরকারি কিন্তু বিভিন্ন পন্থার মাধ্যমে। হুইচ একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু হচ্ছে, যেহেতু সাবঅর্ডিনেটিং কনজাংশন মানে সাবঅর্ডিনেট ক্লজ। এনকারেজ, উৎসাহিত করেছিল লিগ্যাল রেমিটেন্স ট্রান্সফার, বৈধ রেমিটেন্স পাঠানোর জন্য। ওয়াইল ক্রেকিং ডাউন, ওয়াইল মানে ক্রেকিং ডাউন, এটা একটা গ্রুপ ভার্ব, একটা ফ্রেজাল। ক্রেকিং ডাউন মানে যেটাকে ধ্বংস করে দেওয়া, ভেঙে দেওয়া। অন ইনফর্মাল হুন্ডি নেটওয়ার্কস, সরকার যেগুলো অবৈধ হুন্ডি মানে যেগুলো হচ্ছে তো অবৈধ টাকা পাঠানোর যে অবৈধ চ্যানেল, এগুলাকে সরকার ধ্বংস করে দিয়ে সরকার বৈধ পথ সৃষ্টি করেছিল এবং বৈধ পথে টাকা পাঠানোর জন্য উৎসাহিত করেছে প্রবাসীদের। ফলে প্রবাসীরা বৈধ পথের মাধ্যমে তারা টাকা পাঠিয়েছে। ফুল সেন্টেন্সকে যদি আমরা মানে অনুবাদ করি, আচ্ছা, এখানে কয়েকটা বিষয় আমরা জানতে পারি। প্রথম যে বিষয়টা, এই যে দিস সার্চ ওয়াজ ড্রাইভেন, এটা ফেসিভ,
এই যে এতটুক পর্যন্ত একদম পলিসি পর্যন্ত এটা একটা মেইন ক্লজ। আবার হুইচ এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। আবার এখানে ওয়াইল এটাও একটা কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশন হয়। কখন সাবঅর্ডিনেটিং কনজাংশন হবে? যখন এটার পর আরেকটা ক্লজ থাকবে। যেহেতু এখানে কিন্তু সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব নাই, সেহেতু এখানে ক্লজ নাই, তাই ওয়াইল এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন আর হবে না। ক্লজ থাকলে কনজাংশন হবে। যেহেতু এটা ক্লজ না, এটা একটা ফুল ফ্রেজ, তখন ওয়াইল এই ফ্রেজের পূর্বে বসলে সেটা প্রেপোজিশন অর্থে ইউজ করা হবে, প্রেপোজিশন। এবং ওয়াইলের পরে এটা যেটা আছে প্রেপোজিশনের পরে, তাহলে এটাকে আমি বলতে পারি একটা ফুল ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়েছে, এটাকে জেরান্ডিয়াল ফ্রেজ বলতে পারি। জেরান্ড মানে নাউনের কাজ করে, আবার এটাকে আমি নাউন ফ্রেজে বলতে পারি। আচ্ছা, তাহলে এখান থেকে সাবঅর্ডিনেট ক্লজ, আগেরটা হচ্ছে একদম দিস সার্চ থেকে এটা হচ্ছে দ্য প্রিন্সিপাল ক্লজ। তাহলে একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ, আমরা ইজিলি বলতে পারি এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। একটু খেয়াল করবেন, যে খেয়াল করবেন এক একটা সেন্টেন্স, যেমন এখানে কিন্তু এই সেন্টেন্সটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে শুরু হয়েছে, আবার এই সেন্টেন্সটা কিন্তু এখানে একটা সাবজেক্ট দিয়ে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হয়েছে। আবার কোনো জায়গায় কিন্তু ভেরিয়েশনটা দেখেন, ওয়াইল এখানে কিন্তু প্রেপোজিশন হিসেবে কাজ করতেছে। এই যে এগুলো হচ্ছে যে সেন্টেন্সের ভেরিয়েশন, যেমন আগের সেন্টেন্সটা হচ্ছে দ্য কম্পাউন্ড, আগের পরের সেন্টেন্সটা হচ্ছে দ্য কমপ্লেক্স, হয়তো আরও কিছু সেন্টেন্স আবার সিম্পলে লিখবে। এটাই হচ্ছে যে লেখার ভিন্নতা, লেখার এক্সেপশনাল, লেখার ভ্যারিয়েশন। আপনি যখন যেভাবে এক একটা সেন্টেন্স যখন ভ্যারিয়েশনভাবে লিখতে পারবেন, তত বেশি আপনার নাম্বারটা কিন্তু খুব ভালো মার্কস আপনি লাভ করতে পারবেন। এই যে সেন্টেন্সের ভ্যারিয়েশন জানার জন্য এই জন্য নিউজ পেপারটাকে এভাবে বিশ্লেষণ করে পড়তে হবে। আচ্ছা, যাই হোক, এখন আমরা যাব পরবর্তী প্যারার মধ্যে। আমি সেমভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব। খেয়াল করেন, এখানে বলা হচ্ছে ডিসপাইট, সত্য, এটা মানে কন্ট্রাস্ট অর্থে ইউজ করা হয়, যেটা বিপরীত অর্থে। এখানে একটা আমি কথা বলি, ডিসপাইট যুক্ত অংশটাকে এটা সিম্পল সেন্টেন্সে হয়, এটা যখন কমপ্লেক্সে রূপান্তর করবেন তখন কমপ্লেক্সটা কিন্তু দো অলদো হয়। এটা একটা গুরুত্বপূর্ণ সেন্টেন্স চেঞ্জিংয়ের গুরুত্বপূর্ণ রুলস। আবার যখন এটাকে আবার কম্পাউন্ড করবেন তখন আবার এখানে বাট হয়। সবগুলোই হচ্ছে এখানে কন্ট্রাস্ট। এগুলাকে ফিগার অফ স্পিচের ভাষা বলা হয়। আমি শিখাইছিলাম, অনেকবার আলোচনা করেছি, অ্যান্টিথিসিস। অ্যান্টিথিসিস মানে কি? যেটা পারস্পরিক বিপরীতার্থক ধারণা দিবে, এটাকে বলা হয় অ্যান্টিথিসিস। তাহলে ডিসপাইট হয় সিম্পলে, আবার ডিসপাইট যুক্ত অংশটাকে যখন কমপ্লেক্স করবেন তাহলে দো অলদো হবে, আবার এটাকে যখন কম্পাউন্ড করবেন তখন ভাট হবে। আচ্ছা, ডিসপাইট এটা একটা প্রেপোজিশন, দো অলদো হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর ভাট হচ্ছে দ্য কোঅর্ডিনেটিং কনজাংশন। আচ্ছা, ডিসপাইট দিস হিস্টোরিক রেকর্ড, স্টোরি থেকে হিস্টোরিক, কেন হিস্টোরিক হলো একটু দেখবেন, পার্টস অফ স্পিচের বিন্যাসটা এভাবে জানতে হবে। এই যে এই শব্দটা নাউন, রেকর্ড এটা নাউন। কিছুক্ষণ আগের প্যারাতে কিন্তু রেকর্ডেড হয়েছিল, তখন রেকর্ডেড আমি অ্যাডজেক্টিভ বলেছি, এখন কিন্তু নাউন। তাহলে নাউনের আগে নাউন হয়? কখনো না। তাহলে আমি হিস্টোরিটা এখানে বসাইতে পারতেছি না, আমাকে হিস্টোরির অ্যাডজেক্টিভ ফর্ম বসাইতে হচ্ছে। তাহলে হিস্টোরির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে দ্য হিস্টোরিক। ওকে, তাহলে ঐতিহাসিক রেকর্ড পরিমাণ অর্থ থাকা সত্ত্বেও, যেটা রেমিটেন্স আসা সত্য, এই যে এটা হচ্ছে একটা, আমরা বলতে পারি এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ, প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে। আবার প্রেপোজিশন দিয়ে শুরু হলো যখন হোয়াই দ্বারা প্রশ্ন করা হয়, হয়েন দ্বারা প্রশ্ন করা হয়, তখন কিন্তু এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এখানে এরকম কিছু ইন্ডিকেট করে না, তাই আমি বলবো যে এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ। বাক্যের শুরুতে প্রেপোজিশনাল ফ্রেজও হতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজও হতে পারে, পার্টিসিপল ফ্রেজও হতে পারে। এই সমস্ত ফ্রেজগুলো বাক্যের শুরুতে হলে কমা হবে। তাহলে একটা বাক্য কি শুধু কি সাবজেক্ট দিয়ে শুরু হয়? না। তাহলে এখানে একটা ভেরিয়েশন শিখতে পেরেছেন, এরকম ফ্রেজগুলো দিয়েও কিন্তু বাক্যটা শুরু হতে পারে। মেনি অর্ডিনারি সিটিজেন্স, অনেক সাধারণ নাগরিক, আর ফিলিং, অনুভব করতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অক্সিলিয়ারি ভার্ব, মেইন ভার্ব। তাহলে এটা ফুলটা একটা ফাইনাইট ভার্ব, এই আগেরটাই হচ্ছে যে সাবজেক্ট। এখানে আর কেন হয়েছে? আর ফ্লোরাল, কারণ এখানে সাবজেক্ট কিন্তু ফ্লোরাল। দ্য ওয়েট অফ এ উইক, টাকা। কিন্তু এত রেকর্ড পরিমাণ অর্থ থাকা সত্ত্বেও অনেক সাধারণ নাগরিক কিন্তু এই টাকার একটা বোঝা, ওয়েট মানে এটা হচ্ছে তো বোঝা, হালকা, মানে এটাকে কিন্তু টাকার মানটাকে হালকা করে বোঝানো হচ্ছে, দুর্বল টাকার মানটা তাদের কাছে এক ধরনের বোঝা হচ্ছে এত টাকা থাকা সত্ত্বেও, ইন দেয়ার এভরিডে লাইফ, তাদের দৈনন্দিন জীবনে। আচ্ছা, এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ যে ফিগার অফ স্পিচ পাচ্ছি, সেটা কি? এই যে ওয়েট মানে কি?
ওয়েট মানে হচ্ছে তো কোনো একটা আমরা ভারোত্তোলনকে বুঝি, কোনো একটা ভারী কোনো কিছুকে বুঝি। তাহলে এই যে টাকার এই মানটার সাথে টাকার মানটাকে হালকা করে দেওয়ার জন্য নিম্নমানের কোনো কিছুকে ধরার জন্য কোনো অন্য আরেকটা বস্তু ভারীর সাথে ওজনের সাথে তুলনা করা হয়েছে। তাহলে টাকা এবং দুটি আরেকটি ভারী কোনো কিছুর সাথে তুলনা করা হচ্ছে টাকাকে নিম্নমানে প্রকাশ করার জন্য। এটা একটা ম্যাটাফোর। এখানে একটা আমরা ম্যাটাফোর পেয়েছি। তাহলে ম্যাটাফোর মানে কি? তুলনা করা হচ্ছে যেটা কিন্তু সরাসরি বোঝাচ্ছে না। যেমন যদি অ্যাজের মাধ্যমে তুলনা হতো, লাইকের মাধ্যমে যদি তুলনা হতো, দেনের মাধ্যমে যদি তুলনা হতো, তখন এটাকে সিমিলি বলতাম। এরকম যখন যেটা বোঝা যাবে না ক্লিয়ারলি কিন্তু তুলনা করা হবে দুইটা ভিন্ন জিনিসের সাথে, সেটাকে বলা হচ্ছে দেখি ম্যাটাফোর। যেমন আমি যদি খুব সিম্পলি বুঝাই, মনে করুন আমি একটা মেয়ে অনেক সুন্দর, তা আমি মেয়েটাকে বলতে পারি যেমন মানে মেয়েটা, দ্য গার্ল ইজ রোজ, মেয়েটি হচ্ছে একটি গোলাপ। তাহলে মেয়েটি গোলাপ বলতে মেয়েটি গোলাপ নয়, মেয়েটি গোলাপের মতো সুন্দর। এই যে গোলাপের সাথে মেয়েটিকে তুলনা করা হচ্ছে, তাহলে এটা একটা আমরা বলতে পারি এটাকে বলা হয় ম্যাটাফোর। আচ্ছা, এই যে সেমিক্লন, প্রাইসেস ফর ফুয়েল যেটা জ্বালানির জন্য মূল্য, এডিবল অয়েল ভোজ্য তেল, মেডিসিন ওষুধ অ্যান্ড ইম্পোর্টেড এসেনশিয়ালস। ইম্পোর্টেড মানে হচ্ছে আমদানি, এক্সপোর্টেড মানে রপ্তানি, ইম্পোর্টেড মানে হচ্ছে আমদানি। এসেনশিয়াল এটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এসেনশিয়াল অপরিহার্য। এখানে এসেনশিয়াল শব্দটা আমরা জানি অ্যাডজেক্টিভ, কিন্তু এটা ফ্লোরাল হওয়াতে এটা কিন্তু নাউন অর্থে ইউজ করা হচ্ছে। এখানে এসেনশিয়াল মানে পণ্যকে, অর্থাৎ আমাদের দেশে বিভিন্ন পণ্য কিন্তু বাইরে থেকে কিন্তু কাঁচামাল বা বিভিন্ন কিছু আমাদেরকে আমদানি করে আনতে হয়। তাহলে এগুলোর জন্য রিমেইন, এই যে রিমেইন এখানে মেইন ভার্ব। তাহলে এই এতটুকু পর্যন্ত একদম কিন্তু আমরা সাবজেক্ট পাচ্ছি। তাহলে ক্লোনের আগে একটা আমরা ক্লজ পেয়েছি, ক্লোনের পরে কিন্তু একটা ফাইনাইট ভার্ব আর একটা সাবজেক্ট পেয়েছি। তাহলে আর একটা ক্লজ পেয়ে গিয়েছি, হাই। এগুলো খুবই হাই, অনেক উচ্চমানের। মানে আমরা যে বিভিন্ন কিছু বাইরে থেকে কিনে আনি এগুলোর দাম কিন্তু খুবই বেশি। এই যে আমি রিমেইন একটা লিঙ্কিং ভার্ব বলেছিলাম, দেখো এখানে হাইলি হয় না, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডভার্ব হয় না, এই জন্য হাইলি হয় না, এটা অ্যাডজেক্টিভ হয়েছে। এরপরে আরেকটা ক্লজ, ফরেন গুডস সিম, বিভিন্ন এই যে এসেনশিয়ালকে আবার সিনোনিমে আবার এখানে গুডস বলেছে, তাহলে এখানেও তো এসেনশিয়াল বলতে পারতো। একই শব্দটা বারবার না ইউজ না করে সিনোনিম ব্যবহার করলে কিন্তু মানে এক ধরনের রিপিটেশন দূর হয়, বাক্যের সৌন্দর্যটা বৃদ্ধি করে, এটা একটা বাক্যের অলংকার বৃদ্ধি করে। এখান থেকে শিক্ষাটা নিতে পারেন। ফরেন গুডস যে বৈদেশিক পণ্য, সিম মনে হয়, এটা একটা লিঙ্কিং ভার্ব। রিল্যান্টলেস এক্সপেন্সিভ, রিল্যান্টলেসলি মানে হচ্ছে যে বিরামহীনভাবে, এক্সপেন্সিভ মানে হচ্ছে যে ব্যয়বহুল। তাহলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। তাহলে আরেকটা ক্লজ পাইলাম, ফাইনাইট ভার্ব সাবজেক্ট। এরপর দেখেন অ্যান্ড দ্য কস্ট অফ লিভিং, যে জীবনের কিন্তু আমাদের ব্যয়, কস্ট এখানে মেইন ভার্ব হিসেবে, সরি এটা সাবজেক্ট ফুলটা এবং এটা নাউন অর্থে ইউজ করা হয়েছে। খরচ, হ্যাজেন ইজড, এই যে আমরা জানি ইজি, ইজি হচ্ছে এটা একটা অ্যাডজেক্টিভ, ইজির ভার্ব হচ্ছে দি ইজড। তাহলে হ্যাজের পরে পিপি ফ্রম প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে আমাদের জীবনের খরচ সহজ হচ্ছে না। এনি এটা হচ্ছে পালপেবল, পালপেবল মানে কি স্পর্শযোগ্য, ওয়ে মানে আমরা যে দৃশ্যমান দেখা যায় মতো এরকম কিন্তু কিছু আমাদের কাছে ইজি হচ্ছে না। তাহলে ফুল বাক্যটাকে আমরা যদি বাংলা ট্রান্সলেট করি কি হয়, রেকর্ড পরিমাণ ঐতিহাসিক রেকর্ড থাকা সত্ত্বেও সাধারণ মানুষরা টাকার একটা দুর্বল মান তারা অনুভব করতেছে। যেমন জ্বালানি, ভোজ্য তেল, ওষুধ, আমদানিকৃত বিভিন্ন পণ্য, এগুলো খুবই উচ্চ, এগুলো বেশি পরিমাণ আমাদের প্রয়োজন। ফলে এই সমস্ত বৈদেশিক পণ্যগুলো খুবই মানে একদম বিরামহীনভাবে কিন্তু ব্যয়বহুল, এবং এই সমস্ত কষ্টের জীবিকার জীবনের কষ্টের জন্য আমাদের লাইফটাকে স্পর্শযোগ্যভাবে সহজ করে তুলতেছে না, খুব কষ্টদায়ক করে তুলতেছে ফুল বাক্যটা। তাহলে দেখেন আমি একটু মুছে যদি দেখাই এখানে কয়টা ক্লজ হয়েছে একটু খেয়াল করবেন। এখানে প্রথম এই যে ডিসপাইট থেকে এতটুকু পর্যন্ত একটা ক্লজ, এবং এই যে আবার প্রাইসেস থেকে এতটুকু পর্যন্ত একটা ক্লজ, আবার ফরেন থেকে এতটুকু পর্যন্ত একটা ক্লজ, আবার এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত একটা ক্লজ, 4টা ক্লজ। এখানে কোনো দৃশ্যমান কোনো কনজাংশন নাই, সেমিক্লোন বা ক্লোন আছে। তাহলে সেমিক্লোন আর ক্লোন মেইন ক্লজকে যুক্ত করে বলেছিলাম,
তবে একটা কনজাংশন আছে, সেটা হচ্ছে দ্য অ্যান্ড। এখানে সবগুলোই হচ্ছে এখানে মেইন ক্লজ, এবং এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স এখানে। তবে লাস্টেরটার আগে কেন হয়েছে, এটাও তো না দিতে পারতো, কারণ এখানে একটা আমরা খুব এখানে একটা ফিগার অফ স্পিচ শিখতে পারি, সেটা হচ্ছে যে প্যারালাল স্ট্রাকচার। প্যারালাল স্ট্রাকচার মানে কি? প্যারালাল স্ট্রাকচার মানে হচ্ছে যে বাক্যের সমান্তরাল। বাক্যের সমান্তরাল মানে এই যে যেমন মেইন ক্লজ, মেইন ক্লজ, মেইন ক্লজ, এবং শেষেরটার আগে এন্ড হবে প্যারালাল স্ট্রাকচার মেইন ক্লজ। অর্থাৎ সেম ফ্রেজ, সেম ক্লজ, সেম ওয়ার্ডস, এরকম কমা দিয়ে লাস্টের আগে এন্ড যুক্ত হলে সেটাকে বলা হয় প্যারালাল স্ট্রাকচার। আমি অনেক ভিডিওতে অ্যানালাইসিসের মধ্যে প্যারালাল স্ট্রাকচারটা অনেকবার এসেছি। আচ্ছা, এরপরে হচ্ছে ডিসকানেক্ট বিটুইন, মানে বিটুইন রেমিটেন্স ইনক্রিজ। রেমিটেন্স ইনক্রিজ হচ্ছে পিপল লিভ এক্সপেরিয়েন্স, মানুষের জীবনের অভিজ্ঞতা। এখানেই এই দুইটা জিনিস, তাহলে বিটুইন হচ্ছে যে এখানে দুইটা জিনিসের মধ্যে বোঝানো হচ্ছে, একটা রেমিটেন্সের কথা বলেছে আর একটা মানুষের কিন্তু কি জীবনের মানে বিভিন্ন পয়েন্টের বাস্তব অভিজ্ঞতা। দুইটা বিষয়কে ইন্ডিকেট করতে বিটুইন হয়। যখন একাধিক বিষয়কে ইন্ডিকেট করবে তখন হচ্ছে যে এমান হয় প্রেপোজিশন। আচ্ছা, তাহলে আমাদের রেমিটেন্স এসেছে, তাহলে আমাদের জীবনটা সহজানা হবে, কিন্তু এখন জীবনটা আরও কঠিন হচ্ছে। কেন হচ্ছে? কারণ রেমিটেন্স আসলেও কিন্তু আমাদের টাকার মানটা কম, এই জন্য কিন্তু মানে খরচটা বেশি, জিনিসটা বেশি দামে কিনতে হচ্ছে, তাই আমাদের টাকার সাথে রেমিটেন্সের সাথে একটা কিন্তু ব্যালেন্স হচ্ছে, যার জন্য এটাকে নিয়ে ডিসকানেক্ট বলেছে বিষয়টা। এটা একটা কন্ট্রাস্ট বলতে পারি। ফাইন্ডস, এটা একটা ফাইনাইট ভার্ব, নির্দেশ করো। ফাইন্ড মানে নির্দেশ করো, তাহলে এখানে একদম শুরু থেকে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে যে সাবজেক্ট। তাহলে লক্ষ্য করেন একটা সেন্টেন্সের সাবজেক্ট শুধু একটা ওয়ার্ড না, অনেক ওয়ার্ড হতে পারে, বিশাল ওয়ার্ড। এটা একটা নাউন ফ্রেজ বলবেন। টু ডিফার স্ট্রাকচারাল চ্যালেঞ্জ, স্ট্রাকচারাল চ্যালেঞ্জ, স্ট্রাকচার থেকে স্ট্রাকচারাল, নাউন থেকে অ্যাডজেক্টিভ। তাহলে ডিফার মানে গভীর, এই যে গভীর এই বিষয়টাকে একদম বাড়িয়ে বলা হয়েছে, যেমন অনেক গভীর। তাহলে এটাকে আমি ছোট্ট একটা, এটা একটা মানে হালকা একটা ধরনের একটা হাইফারবোল বলতে পারি, মানে অতিরঞ্চিত করে বলেছে বিষয়টা। রেমিটেন্সেস আর কুশনিন মানে আরাম করে তোলা কোনো কিছুকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য ইকোনমিটাকে আরাম করে তুলেছে, রেমিটেন্সটা আরাম করে তুলেছে, বাট নট কিওরিং ইটস ভালনারাবিলিটি, কিন্তু দুর্বলতাটাকে কিন্তু কি সেরে তুলতেছে না। অসাধারণ একটা কথা বলেছে এখানে, একটা সাহিত্যিক ভাষা পাচ্ছি। সেটা কি মানে আমাদের রেমিটেন্স ইনক্রিজ এবং মানুষের জীবনের অভিজ্ঞতার মধ্যে যে একটা ডিসকানেক্ট তৈরি হয়েছে, সেটা একটা কাঠামোগত ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে গভীর। রেমিটেন্স হয়তো আমাদের ইকোনমিকে মানে যেটাকে সবল করতেছে, আরামদায়ক করতেছে, কিন্তু আমাদের যে অ্যাকচুয়াল দুর্বলতা সেটাকে কিন্তু আমাদের সেরে তুলতেছে না। সেটার অর্থ হচ্ছে রেমিটেন্স আসতেছে, আমাদের রিজার্ভ বাড়তেছে, কিন্তু রিজার্ভ বাড়লেও কিন্তু আমাদের মানুষের জীবনের যে চাহিদাগুলো কিন্তু রেমিটেন্স দিয়ে টাকার মানের অবমূল্যায়নের কারণে কিন্তু আমরা চাহিদাগুলো মেটাতে পারতেছি না, কারণ আমাদের প্রচুর টাকা দিয়ে কিন্তু অল্প পরিমাণ আমরা প্রোডাক্ট পাচ্ছি। ফলে আমাদের টাকার মান আর ডলারের মান যদি একটু ব্যালেন্স থাকতো, তাহলে কিন্তু রেমিটেন্সটা কিন্তু আমাদের দুর্বলতাটা কাটিয়ে তুলতে পারতো। এখানে কিন্তু তুলতে পারতেছে না, কারণ ডলারের সাথে টাকার মানটা কিন্তু খুব কম। এই কারণে বলতেছে যে কারণ রেমিটেন্সটা ডলারে আসতেছে, এখানে এটাই বোঝানো হয়েছে। এখানে খুব অসাধারণ একটা কিন্তু এই যে আরাম কাকে করতে পারে, আমরা মানুষের কথায় বলতে পারি। এই যে কিউরিন কাকে দিতে পারে, আমরা মানুষকে কিন্তু ওষুধ খাওয়াইয়ে সুস্থ করে তুলতে পারি। তাহলে এখানে দেখেন তো, কিন্তু এখানে ইকোনমিকের অর্থনীতির কথা বলেছে, টাকার কথা বলেছে, কিন্তু মানুষের বৈশিষ্ট্য দিয়েছে এখানে। তাহলে এটাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে একটা পার্সোনিফিকেশন। তাহলে পার্সোনিফিকেশন হচ্ছে যে কোনো কিছুর মধ্যে যদি বস্তু বা বিষয়ের মধ্যে যদি মানুষের বৈশিষ্ট্য দেওয়া হয়, সেটাকে আমরা পার্সোনিফিকেশন বলতে পারি। এটা হচ্ছে যে আমি আপনাদের ফার্স্ট ভিডিও এই অপিনিয়নের, আমি অপিনিয়নটা ফুল ট্রান্সলেশন করব। নেক্সট ভিডিওটা আমি পরবর্তী ধাপে আপলোড করার চেষ্টা করব। আপনারা ধাপে ধাপে এই পরবর্তী ভিডিওটা দেখে নেবেন।